ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব থার্মোডাইনামিক্সের। সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল, অর্থাৎ আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তো আলোচনা করেছিলাম এর আগে। তো আজকে একটা নতুন সূত্র আলোচনা করব, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, থার্মোডাইনামিক্স সেকেন্ড ল বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স দেখো, এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এর প্রয়োজন কেন পড়লো প্রথমে এটা জানতে হবে। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জেনেছিলাম? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জেনেছিলাম যে ফার্স্ট ল থেকে আমরা কি জেনেছিলাম? যে ফার্স্ট ল থেকে জেনেছিলাম যে এনার্জির ইন্টারচেঞ্জ সম্ভব। এনার্জির ইন্টারচেঞ্জ পসিবল। ইন্টারচেঞ্জ মানে একটা এনার্জি অন্য একটা এনার্জিতে রূপান্তরিত হতে পারে, এইটা আমরা জেনেছিলাম। এবং এটা প্রকৃতপক্ষে যে শক্তির যে সংরক্ষণ সূত্র সেই নীতিটাকেই প্রকাশ করে। অর্থাৎ কোথাও এক প্রকার এনার্জি যদি লস হয়, তাহলে তুল্যাঙ্ক পরিমাণে অপর এক প্রকার শক্তির উদ্ভব হবেই। এবং মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, অর্থাৎ এটাই শক্তির সংরক্ষণ সূত্র। তো এনার্জি ইন্টারচেঞ্জ পসিবল। আরেকটা কি বলা হয়েছিল? যে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এটা আমাদের বলা হয়েছিল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে। নির্দিষ্ট অপরিবর্তনীয় মানে কোনো পরিবর্তনশীল নয়, অপরিবর্তনীয়, এটা বলা হয়েছিল। অপরিবর্তনীয়, নির্দিষ্ট অপরিবর্তনীয়, এটা আমাদের ফার্স্ট লতে বলা হয়েছিল। এবার দেখো, তো ফার্স্ট লতে কি বলছে? ফার্স্ট লতে বলছে যে একটা প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে সেখানে এনার্জির ইন্টারচেঞ্জ ঘটে, অর্থাৎ একটা এনার্জি অন্য একটা এনার্জিতে রূপান্তরিত হতে পারে যদি প্রক্রিয়াটা সম্পন্ন হয়। যেমন ধরো একটা এরকম বলা যেতে পারে যে ধরো একটা প্রক্রিয়া সম্পন্ন হলো যে উপর থেকে জল নিচের দিকে পড়লো। তো উপর থেকে জল যদি নিচের দিকে পড়ে তাহলে কি হবে? উপরের দিকে জলের কি থাকবে? কোন শক্তি? স্থিতিশক্তি। কারণ স্থিতিশক্তিটা নির্ভর করে এম জি এবং এইচ এর উপর গুণ করে স্থিতিশক্তি পাই। তো উপরের দিকের জলে স্থিতিশক্তি থাকবে এবং স্থিতিশক্তি যখন নিচের দিকে চলে আসবে তখন কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে করে নিচের দিকে পড়বে। এবং যখন একদম পুরোপুরি নিচের দিকে পড়ে যাবে জলটা উপরের কোন একটা জলপ্রপাত থেকে, তখন সেই স্থিতিশক্তিটা অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এই প্রক্রিয়াটা যদি হয়, কোন একটা প্রক্রিয়া যদি সম্পন্ন হয়, তাহলে এনার্জির ইন্টারচেঞ্জ সম্ভব, এই কথাটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে বলা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে এইটা বলা হয়েছে যে এনার্জি প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে এনার্জি ট্রান্সফরমেশন সম্ভব। কিন্তু প্রশ্ন হলো যে আদৌ সেই প্রক্রিয়াটা সম্পন্ন হবে কিনা, এটা তো ফার্স্ট ল কিছু বলেনি। আদৌ সেই প্রক্রিয়াটা সম্পন্ন হবে কিনা, বা হলেও কত দূর হবে বা কিভাবে হবে, সেটা তো কোনো কথা বলা নেই। সুতরাং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের একটি প্রক্রিয়া ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের একটা ত্রুটিটা কি দেখো, একটি প্রক্রিয়া হবে কিনা, একটি প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা সেটা তো বলা নেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে। একটি প্রক্রিয়া হবে কিনা, হলেও কতখানি কিভাবে এবং কত দূর সম্পন্ন হবে সেই কথা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে বলা নেই। অর্থাৎ দেখো, খুব ইন্টারেস্টিং ভাবে এটা বলা হচ্ছে যে জল উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে, জল উপর থেকে নিচের দিকে আসছে, উপর থেকে নিচে আসলে জলের স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে
এবং এক সময় যখন একদম জল একদম মাটির মধ্যে পড়ে যাচ্ছে তখন জলের স্মৃতিশক্তিটা সম্পূর্ণরূপে অন্য একটা শক্তি, অন্য যে কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটা তাপ শক্তি হতে পারে বা অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কিন্তু তাপগতিবিদ্যার যদি প্রথম সূত্র ধরি, তাহলে জলকে তাহলে নিচ থেকেও উপরে যদি তুলে দিই, নিচ থেকে উপরে তোলা সম্ভব। নিচ থেকে উপরে তুললেও এনার্জির যে কনভার্সনটা হয়েছিল, এনার্জি যে চেঞ্জটা হয়েছিল, সেই চেঞ্জটা নিচে থেকে উপরে তুললেও সে একই চেঞ্জ হবে। অর্থাৎ তুমি উপর থেকে নিচে আসছো, যে চেঞ্জ হয়েছে, তাহলে জল যদি নিচ থেকে উপরে যায় তাহলে তো একই চেঞ্জ হবে এবং শক্তির যে সংরক্ষণ সূত্র সেটা কিন্তু মেনটেন হবে। কিন্তু এটা কি কখনো সম্ভব? জল নিচ থেকে উপরে যাবে? কখনো সম্ভব নয়। অর্থাৎ বিক্রিয়াটা কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ স্পন্টেনিয়াস রিয়াকশন হবে, এবং কোন বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে সেই সম্বন্ধে কোনো ধারণা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে দেয়া নেই। জল যে ওপর থেকে নিচে পড়ছে এটা একটা স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আপনা থেকেই পড়ছে, কিন্তু জল নিচ থেকে উপরে যেতে পারছে না, এটা একটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কিন্তু থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি বলেছিল? হ্যাঁ, যদি জল উপর থেকে নিচে পড়ে তাহলে এনার্জি ইন্টারচেঞ্জ হচ্ছে, এনার্জির পরিবর্তন হচ্ছে। তাহলে নিচ থেকে উপরে গেলেও এনার্জির ইন্টারচেঞ্জ একই হবে এবং শক্তি, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় হবে, কোনো পরিবর্তনশীল হবে না। তাহলে আমরা কিন্তু বলতে পারি না যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে। সেই জন্যে আমাদের কিন্তু সেকেন্ড লয়ের প্রয়োজন পড়েছিল। থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ের একটা প্রক্রিয়া হবে কিনা সেটা জানা যায় না, হলেও কতখানি, কিভাবে, কতদূর সম্পন্ন হবে সেটাও কিন্তু জানা যায় না। সেই জন্যই থার্মোডাইনামিক্সের সেকেন্ড লয়ের প্রয়োজন পড়েছিল। ধরো আমি এখানে একটা এরকম হাত ঘষছি মানে কি, আমি কার্য করছি এবং এই কার্যের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যদি এই হাতটাকে কোনো মোমবাতির পাশে নিয়ে যাই, তাহলে ফার্স্ট ল অনুযায়ী দেখো আমি বলছি যেটা, যে আমি হাত ঘষছি, এখানে একটা কার্য করছি, কার্য করলে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যদি ফার্স্ট ল অনুযায়ী যদি তাপ দিই তাহলে সমপরিমাণ কার্য করতে পারবো। তাহলে আমি যদি এই হাতটাকে আমি কোনো মোমবাতির পাশে নিয়ে যাই বা কোনো আগুনের পাশে নিয়ে যাই, তাহলে কি আমার হাতটা এরকম আপনা থেকেই করতে শুরু করে দেবে? ইজ ইট পসিবল? কখনোই সম্ভব নয়। সুতরাং সেইটা কিন্তু থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অনুযায়ী কিন্তু হতে পারে, কারণ এখানে যদি আমি যে কার্য করছি সেই কার্য থেকে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সেই পরিমাণ তুমি তাপ দাও, তাহলে কার্য রূপান্তর কিন্তু হয়ে যেতে পারবে। কিন্তু সেটা কি, প্রক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে? এই যে প্রক্রিয়াটা করছি, এই প্রক্রিয়াটা একটা স্বাভাবিক প্রবণতা আছে, কিন্তু যদি আমি ওই আগুনের পাশে যদি তাপ দিলে কি হাতটা এরকম আপনা থেকেই হয়ে যাবে? তা তো হবে না। সুতরাং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কোনো না কোনো জায়গায় কিন্তু একটা ঘাটতি কিন্তু রয়ে গেছে, এবং থার্মোডাইনামিক্স মূলত যে একটি প্রক্রিয়া হবে কিনা, হলেও কতখানি, কিভাবে, কতদূর সম্পন্ন হবে সেটা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু বলেনি। এবার আমাদের জানতে হবে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলেছে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের কিছু বিজ্ঞানীদের তত্ত্বকথা এখানে বলা আছে, কিছু বিজ্ঞানীদের তত্ত্বকথা বলা আছে। তবে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মূলত জানাবে যে আমাদের কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না অস্বতঃস্ফূর্ত হবে, কোনো একটা প্রক্রিয়া তোমার ঠিকঠাক ভাবে স্বাভাবিকভাবে সম্পন্ন হবে না কোনো একটা প্রক্রিয়াকে বাইরে থেকে ক্রমাগত শক্তি প্রয়োগ করে যেতে হবে তবে সম্পন্ন হবে। এটাই কিন্তু থার্মোডাইনামিক্সের সেকেন্ড লয়ের প্রধান তাৎপর্য। এবার বিজ্ঞানীরা নানা রকম কথা বলেছেন, যেমন বিজ্ঞানী ক্লসিয়াস সেকেন্ড লটাকে, তিনি সেকেন্ড লটাকে এরম ভাবে বলেছেন। তিনি সেকেন্ড লটাকে কিভাবে বলেছেন, যে এমন কোনো মেশিন তৈরি করা সম্ভব নয়, এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয় যা সাইক্লিক অর্ডারে কাজ করবে এবং নিম্নতর উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে তাপ সংগ্রহ করে উচ্চতর উষ্ণতার বস্তুতে পাঠাতে পারবে। এমন কোনো জিনিস কিন্তু সম্ভব নয়। থার্মোডাইনামিক্স যে একটা কোনো যন্ত্র তুমি তৈরি করেছো, তো যন্ত্র হিট কোথা থেকে কোথায় যায়? দেখো হিট সবসময় ট্রান্সফার হয় কোথায়?
হিট সবসময় ট্রান্সফার হয় একটা হট বডি থেকে, একটা হট বডি মানে একটা যেটা টেম্পারেচার বেশি সেখান থেকে একটা কুল বডিতে ট্রান্সফার হয়, যেখানে টেম্পারেচার কম সেখানে ট্রান্সফার হয় হিট। এটা তো তোমরা জানো, হট বডির টেম্পারেচার বেশি সেখানে কুল, আর কুল বডির টেম্পারেচার কম সেখানে ট্রান্সফার হয়। তো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অনুযায়ী যদি হট বডি থেকে কুল বডিতে তাপ সঞ্চারিত হয়, তাহলে কুল বডি থেকেও হট বডিতে তাপ সঞ্চারিত হওয়া সম্ভব, কারণ এখানে তো শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। যে শক্তি তুমি হট বডি থেকে কুল বডিতে গেল, কুল বডি থেকে হট বডিতে সেই শক্তিটাকে তুমি ফিরিয়ে নিয়ে চলে এলে। অর্থাৎ এখানে শক্তির যে শক্তির রূপান্তরই জাস্ট হলো, ইন্টারচেঞ্জ হলো, কিন্তু মহাবিশ্বে যে মোট শক্তির পরিমাণ সেটা অপরিবর্তনীয় রইল। কিন্তু এই প্রক্রিয়াটার কোনটা স্বতঃস্ফূর্ত? হট বডি থেকে কুল বডি, মানে হট বডি থেকে কুল বডিতে হিটের ট্রান্সফরমেশন, এটাই স্বতঃস্ফূর্ত। কুল বডি থেকে হট বডিতে ট্রান্সফরমেশন সম্ভব নয়। এটাই বিজ্ঞানী ক্লসিয়াস বলছেন একটু নতুন ফর্মে, যে কোনো একটা মেশিন যদি তৈরি করা সম্ভব হতো, এমন কোনো মেশিন তৈরি করা যায় না যেটা চক্রীয়ভাবে কাজ করবে, অর্থাৎ সাইক্লিক অর্ডারে কাজ করবে এবং কোনো নিম্নতর উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ ঘটাবে, এবং যদি না বাইরে থেকে যন্ত্রটির উপর কোনো কার্য সম্পাদিত হয়। হ্যাঁ, বাইরে থেকে যদি কোনো কিছু কার্য সম্পাদিত হয় তাহলে কুল বডি থেকে হিট হট বডিতে আসবে। বাইরে থেকে যদি তুমি কার্য সম্পাদন করো তাহলে কুল বডি থেকে হিট তুমি হট বডিতে আসবে, সেটা ঠিক আছে। কিন্তু ন্যাচারালি কি সেটা হবে? ন্যাচারালি কিন্তু হবে না। সুতরাং এমন একটা কোনো মেশিন তৈরি করা সম্ভব নয় যেটি চক্রীয়ভাবে কাজ করবে এবং নিম্নতর উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ করতে পারবে, যদি না বাইরে থেকে যন্ত্রটির উপর কোনো কার্য সম্পাদিত হয়। এটাই হচ্ছে ক্লসিয়াসের সূত্র, এটাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের প্রধান কথা। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ক্লসিয়াস এই কথা বলেছেন। বিজ্ঞানী প্ল্যাঙ্ক এবং কেলভিন এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটু অন্যরকম ভাবে বলেছেন। প্ল্যাঙ্ক ও কেলভিন, বিজ্ঞানী প্ল্যাঙ্ক ও কেলভিন এটা থার্মোডাইনামিক্স সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটু উল্টো কথা বলেছে, একটু আলাদাভাবে বলেছেন আর কি। সেটা কি বলছেন বিজ্ঞানী প্ল্যাঙ্ক ও কেলভিন? এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা অসম্ভব যা চক্রীয়ভাবে ক্রিয়া করবে এবং কোনো তাপ আঘাত থেকে তাপ শোষণ করে সেই তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করবে, কিন্তু পারিপার্শ্বিকের কোনোরূপ পরিবর্তন ঘটবে না। আমি যেটা বললাম দেখো, সেই কথাটাই বলছে যে এখানে যে আমি হাতটা ঘষছি এখানে কিন্তু কার্য করছি, কার্যটা হিটে রূপান্তর হচ্ছে, কিন্তু হিট থেকে তুমি যদি সেখানে হিট দাও তাহলে সম্পূর্ণরূপে কিন্তু কার্যে রূপান্তরিত হবে না। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ অল ওয়ার্ক থেকে তুমি কাজ থেকে তুমি অল হিট তুমি পাবে, তুমি কার্য থেকে তুমি সম্পূর্ণ যে কার্যটা করছো সেখান থেকে হিট পাচ্ছ, কিন্তু অল হিট থেকে তুমি অল ওয়ার্ক এটা কিন্তু কখনোই করতে পারবে না। তুমি হিট দিলেও সম্পূর্ণরূপে সেই কার্য কিন্তু ফিরে আর আসবে না। সুতরাং অল ওয়ার্ক থেকে অল হিট সম্ভব, এটা পসিবল, কিন্তু অল হিট থেকে অল ওয়ার্ক এটা নট পসিবল। এটা এক্সাম্পলটা মনে রাখো, আমি এখানে ঘষছি, হ্যাঁ যেখানে কার্য করছে সমপরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু তাপ দিলেই কি, আমি যদি এখানে তাপ দিয়ে হাতটা দেয় তাহলেই কিন্তু সমপরিমাণ কার্য হবে। সুতরাং অল হিট নট অল ওয়ার্ক হবে না, কিন্তু অল ওয়ার্ক টু অল হিট এটা কিন্তু পসিবল। এবং এটাই প্ল্যাঙ্ক এবং কেলভিন এটা বলছেন যে এমন কোন যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা অসম্ভব যা চক্রীয়ভাবে ক্রিয়া করবে এবং কোনো তাপ আঘাত থেকে তাপ শোষণ করে সেই তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করবে, কিন্তু পারিপার্শ্বিকের কোনরূপ পরিবর্তন ঘটবে না। এরকম যন্ত্র তৈরি করা অসম্ভব যেটা সম্পূর্ণভাবে যে তাপ থেকে একটা তাপ নিয়ে সেটাকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করে দিতে পারবে, এরকম কিন্তু কোনো মেশিন তৈরি করা সম্ভব নয়। এই দুটো ক্লসিয়াস এবং প্ল্যাঙ্ক ও কেলভিন দুটো আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন এবং এই দুটো আলাদা আলাদা বিবৃতি কিন্তু একই মতকে সূচনা করছে যে এরকম অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া সম্ভব নয় যদি না বাইরে থেকে শক্তি প্রয়োগ করা। হ্যাঁ, বাইরে থেকে শক্তি প্রয়োগ করে তুমি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটাতে পারো। তুমি তো নিচ থেকে জল উপরে তুলতে পারো, টুলু পাম্প দিয়ে দাও, টুলু পাম্প যেগুলো পাম্প মেশিন দিয়ে তুমি নিচ থেকে উপরে থেকে জল তুলছো, কিন্তু বাইরে থেকে শক্তি প্রয়োগ হচ্ছে। কিন্তু ন্যাচারাল প্রসেসটা কি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা কি, সেটা কিন্তু জলের উপর থেকে নিচে আসা। সেই ন্যাচারাল প্রসেসটা কিন্তু কোনোদিনই এটা হবে না যে বিজ্ঞানী প্রসেসের মত অনুযায়ী যে নিম্নতর উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপ যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়।
বা প্ল্যাঙ্ক ও কেলভিন বলছেন যে এমন কোনো মেশিন তৈরি করা সম্ভব না যেখানে সম্পূর্ণ সে তাপ শোষণ করে সেটাকে সম্পূর্ণভাবে কার্যে রূপান্তরিত করবে, এরকম কিন্তু কোনো মেশিন তৈরি করা সম্ভব না। এটাই হচ্ছে ক্লসিয়াস এবং প্ল্যাঙ্ক ও কেলভিনের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তারা এই কথাটাই বলেছেন। এই দুটো বিবৃতি তোমাদের বইতে খুব সুন্দরভাবে আছে, এটা ভালো করে করো তাহলেই হবে। এবার আমরা জানবো যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তাহলে দেখো আমরা যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নিয়ে যে আলোচনা করছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের ক্লসিয়াস ও প্ল্যাঙ্ক কেলভিনের যে তত্ত্বটা, এটা তোমরা বই থেকে পড়বে, আমি তো মূল কথাটা বলেই দিলাম। এবার দেখো স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াস প্রসেস। স্বতঃস্ফূর্ত 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 প্রসেস আমরা কাদের বলবো? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রসেস, স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস কাকে বলবো? স্পন্টেনিয়াস প্রসেস কাকে বলবো? দেখো স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছে সেই প্রসেস, সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়া নিজে থেকে সম্পন্ন হবে, যেই প্রক্রিয়া এক নম্বর নিজে থেকে সম্পন্ন হবে, নিজে থেকে মানে নিজে থেকেই সম্পন্ন হবে, নিজে থেকে সম্পন্ন হবে, নিজে থেকে সম্পন্ন হবে। এইটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস সব থেকে বড় লক্ষ্য, নিজে থেকে সম্পন্ন হবে। বা তুমি ইনিশিয়ালি তুমি কিছু শুরু করো, প্রারম্ভিকভাবে তুমি কিছু শক্তি প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করলে সেই প্রক্রিয়াটা চলতেই থাকবে। এখানে আমি লিখছি যে হয় প্রারম্ভিক স্তরে শক্তি প্রয়োগ করেও প্রারম্ভিক শক্তি বা প্রথমে তুমি একটু শক্তি প্রয়োগ করলে, আমি সব এক্সাম্পল দেখাবো। প্রারম্ভিক শক্তি প্রয়োগ করলে বিক্রিয়াটি শেষ হবে। প্রারম্ভিক শক্তি প্রয়োগ করলেও বিক্রিয়াটি শেষ হবে, বিক্রিয়াটি শেষ হয়ে যাবে। যে প্রারম্ভিক ইনিশিয়েশন, প্রপার ইনিশিয়েশন যদি তুমি করো তাহলে কিন্তু বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, প্রপার মানে সেইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে এবং স্বতঃস্ফূর্ত হবে। আমি এক্সাম্পল দেবো, তাহলে নিজে থেকে সম্পন্ন হবে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। বা তুমি সাময়িক তুমি প্রারম্ভিকভাবে তুমি একটা কোনো বাইরে থেকে শক্তি প্রয়োগ করে দাও, তারপর কিন্তু তারা নিজে থেকেই চলতে থাকবে এবং যতক্ষণ বিক্রিয়ক পদার্থগুলো আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, তারপর শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। তো সেই রকম প্রারম্ভিক শক্তি প্রয়োগ করলে বিক্রিয়াটি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কিন্তু এই স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা একটা নির্দিষ্ট কিছু শর্তাবলীর ভিত্তিতে ঘটে থাকে। নির্দিষ্ট কিছু শর্তাবলী কিন্তু অনেক সময় প্রয়োগ করা হয়। নির্দিষ্ট কিছু শর্তাবলী প্রয়োগ করতে হবে, প্রয়োগ করা হয়, অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয়। নির্দিষ্ট শর্তাবলী প্রয়োগ করে, এটা তোমরা নোট করো। এবার দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কাকে বলে? যেগুলো নিজে থেকে সম্পন্ন হয়। তো নিজে থেকে সম্পন্ন হয় এরকম উদাহরণ কি আছে? উদাহরণ আমি যদি করি নিজে থেকে সম্পন্ন হয় যেগুলো, দেখো জলের বাষ্পায়ন, এটা হচ্ছে নিজে থেকে সম্পন্ন। জলকে তুমি রেখে দিলে যে কোনো উষ্ণতায় জলের উপরতল থেকে বাষ্পায়িত হতে থাকবে। এবং এই যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা কিন্তু যে প্রাকৃতিকভাবে যে প্রক্রিয়াগুলো ঘটে থাকে, প্রকৃতিতে যে প্রক্রিয়াগুলো ঘটে থাকে সেই প্রক্রিয়াগুলো সবই কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস। এক নম্বর জলের বাষ্পায়ন, 2 নম্বর উচ্চতর উষ্ণতার বস্তু থেকে, হট বডি থেকে উচ্চতর উষ্ণতা থেকে নিম্নতর উষ্ণতার বস্তুতে তাপের সঞ্চালন, এটা তো একদম ন্যাচারাল প্রসেস। উচ্চতর উষ্ণতার এবং স্বতঃস্ফূর্ত। উচ্চ জলের বাষ্পায়ন, উচ্চতর উষ্ণতা থেকে নিম্নতর উষ্ণতায় তাপের প্রবাহ। বা তুমি এটা বলতে পারো, তুমি চিনিকে যদি তুমি জলে দাও, চিনিকে জলে দ্রবীভূত করা, চিনির জলে দ্রবীভূত হওয়া, তুমি চিনিকে তুমি জলের মধ্যে দিলে, চিনি কিন্তু জলের মধ্যে গুলে গেল, দ্রবীভূত করা। চিনিকে জলে দ্রবীভূত করা, চিনির যে ক্রিস্টালটা ছিল ক্রিস্টালটা ভেঙে জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেল। তো এটা তো ন্যাচারাল প্রসেস, চিনির জলে দ্রবীভূত করা। বা তুমি এটা বলতে পারো 4 নম্বর গ্যাসের ব্যাপন, এটা বলতে পারো গ্যাসের ব্যাপন একটা ন্যাচারাল প্রসেস। গ্যাসের ব্যাপন এটা নিজে থেকে সম্পন্ন হবে, নিজে থেকে এরা একটা গ্যাস অন্য একটা গ্যাসের মধ্যে প্রবেশ করবে এবং গ্যাসের ব্যাপন ঘটবে। আচ্ছা, এরকম কিছু আছে, যেমন আয়রনের মরচে পড়া। আয়রনের 5 নম্বর হচ্ছে আয়রনের মরচে পড়া, রাস্টিং অফ আয়রন, এটা নিজে থেকেই সম্পন্ন হচ্ছে, রাস্টিং অফ আয়রন। বা এটাও হতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে জলের বরফে পরিণত হওয়া, নিজের উষ্ণতার নিচে
জলের বরফে পরিণত হওয়া, 0°C নিচে উষ্ণতার নিচে জলের বরফে পরিণত হওয়া, বরফে পরিণত হওয়া। তো এগুলো সবই কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস এবং প্রাকৃতিক প্রক্রিয়া। এবং দেখো এই 0°C উষ্ণতার নিচেই জল কিন্তু বরফে পরিণত হবে, অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট কিছু শর্তাবলী কিন্তু প্রয়োগ করা হচ্ছে যে তুমি কিন্তু এখানে কিন্তু 0°C উষ্ণতার নিচেই কিন্তু জলের বরফে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু 5°C উষ্ণতা 5°C উষ্ণতায় জল কিন্তু জমছে না, অর্থাৎ একটা কিছু শর্ত কিন্তু কোনো কোনো জায়গায় প্রয়োগ করা হচ্ছে। 5°C জল জমে কিন্তু বরফে পরিণত হচ্ছে না, কন্ডিশনটা তুমি 0°C উষ্ণতায় করো তবে তোমার কিন্তু জলটা বরফে পরিণত হবে। তো এইটা হচ্ছে এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলো নিজে থেকে সম্পন্ন হয়, এটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া, ন্যাচারাল প্রসেস। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, নিজে থেকে সম্পন্ন হয়। আবার কিছু কিছু বিক্রিয়া আছে যেখানে প্রারম্ভিক শক্তি প্রয়োগ করলেও বিক্রিয়াটি শেষ হয়ে যাবে। এটা কি, এটার একটা উদাহরণ দিই। এটা প্রথম টাইপের উদাহরণ, নিজে থেকে সম্পন্ন হবে। আর দ্বিতীয় টাইপের উদাহরণটা দিই যে প্রারম্ভিক শক্তি প্রয়োগ করলেও বিক্রিয়াটি শেষ হয়ে যাবে। এরকম কিছু উদাহরণ কি হবে, যেমন ধরো এরকম কিছু উদাহরণ আমি বলি। তুমি কয়লা তো স্বাভাবিকভাবে জ্বলবে না, কয়লাকে বাতাসের মধ্যে দিলে কি স্বাভাবিকভাবে জ্বলে উঠবে না, কিন্তু কয়লাতে তুমি যদি অগ্নিসংযোগ করে দাও, কিছুক্ষণ আগুন জ্বালিয়ে দাও, তাহলে কিন্তু কয়লা জ্বলতে থাকবে এবং যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু জ্বলতেই থাকবে। অর্থাৎ তুমি প্রপার ইনিশিয়েশনটা তুমি করলে কিন্তু বিক্রিয়াটা চলতেই থাকলো। এই ধরনের বিক্রিয়াকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হিসাবে ট্রিট করব। অর্থাৎ কয়লাতে অগ্নিসংযোগ এটা হতে পারে, বা তোমার এটা হতে পারে, বা মোমবাতি জ্বালানো, মোমবাতিকে তুমি একবার জ্বালিয়ে দাও, মোমবাতিকে একবার জ্বালিয়ে দাও, মোমবাতি কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু মোমবাতি চলতেই থাকবে। আচ্ছা, এবার দেখো, এবার যদি আমরা বলি হাইড্রোজেন এবং অক্সিজেন এই গ্যাসকে তুমি তড়িৎস্ফুলিঙ্গ প্রয়োগ করে দাও, তড়িৎস্ফুলিঙ্গ তুমি এখানে দিয়ে দাও, এখানে তুমি তড়িৎস্ফুলিঙ্গ দিয়ে তুমি তড়িৎ পাঠিয়ে দাও, তড়িৎস্ফুলিঙ্গ সৃষ্টি করো, এবং তড়িৎস্ফুলিঙ্গ যদি সৃষ্টি করো তাহলে কিন্তু এটা কিন্তু জলে পরিণত হবে এবং এই তড়িৎস্ফুলিঙ্গ যতক্ষণ থাকবে ততক্ষণ তড়িৎস্ফুলিঙ্গ থাকবে, ততক্ষণ কিন্তু একবার তুমি দিয়ে দিলে এই বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে। তুমি একবার মেশিনটা তুমি তড়িৎস্ফুলিঙ্গটা তুমি প্রবেশ করিয়ে দিলে বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে। এবং এটা হচ্ছে প্রপার ইনিশিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা ন্যাচারাল প্রসেসটা আমরা পেতে পারি। মানে একটা প্রপার ইনিশিয়েশনের মাধ্যমে আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেস কিন্তু আমরা বলতে পারি যে প্রপার ইনিশিয়েশন করে দিলে, অর্থাৎ প্রারম্ভিক সূচনাটা তুমি করে দিলে, তারপর কিন্তু বিক্রিয়াটা নিজে থেকে আপনা থেকেই চলতে থাকলো। সুতরাং এই ধরনের বিক্রিয়াকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলতে পারি। ঠিক আছে, এবার দেখো অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া কাকে বলবো? অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে নন স্পন্টেনিয়াস। আমি এখানেই করছি নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। যারা নিজে থেকে সম্পন্ন হবে না, সেটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এবং অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াতে কি হবে? অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াতে বাইরে থেকে ক্রমাগত শক্তি প্রয়োগ করে যেতে হবে, বাইরে থেকে ক্রমাগত শক্তি প্রয়োগ করতে হবে, বাইরে থেকে ক্রমাগত শক্তি প্রয়োগ করতে হবে। বাইরে থেকে যদি ক্রমাগত তুমি শক্তি প্রয়োগ করো তাহলে কিন্তু অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াটি সম্পন্ন হবে। অর্থাৎ এটা ন্যাচারাল প্রসেস ঠিক বিপরীত, এবং নিজে থেকে সম্পন্ন হবে না, বাইরে থেকে ক্রমাগত শক্তি প্রয়োগ করতে হবে। দেখো এই কন্ডিশনে কোন কোন বিক্রিয়াগুলো হবে, এই দুটো কন্ডিশনেই কোন কোন বিক্রিয়া সম্পন্ন হবে তুমি এখানে উদাহরণ যদি টানতে পারো, উদাহরণ বলতে পারো অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে কোন একটা পাম্পের সাহায্যে জলকে নিচ থেকে উপরে তোলা। পাম্পের সাহায্যে তুমি ক্রমাগত শক্তি প্রয়োগ করে যাচ্ছ, পাম্পটা তুমি ইলেকট্রিসিটি ক্রমাগত পাম্পে পাঠাচ্ছ এবং পাম্প দিয়ে জলটাকে তুমি নিচ থেকে উপরে তুলে দিচ্ছ। অর্থাৎ পাম্পের সাহায্যে এটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পাম্পের সাহায্যে জলকে নিচ থেকে উপরে তোলা, এটা একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। উপরে তোলা, পাম্পের সাহায্যে জলকে তুমি যদি নিচ থেকে উপরে তোলো, এটা একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। তুমি এইখানে যদি পাম্পের থেকে তুমি শক্তি প্রয়োগটা যদি বন্ধ করে দাও, আর কিন্তু বিক্রিয়া হবে না, সুতরাং বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। সুতরাং পাম্পের সাহায্যে জলকে নিচ থেকে উপরে তোলা, এইটা একটা উদাহরণ হতে পারে। বা এইটা উদাহরণ হতে পারে যে তুমি পটাশিয়াম ক্লোরেট, এই পটাশিয়াম ক্লোরেটকে তুমি এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সহ
তোমাকে এখানে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত তুমি যতক্ষণ করবে ততক্ষণ এখানে KCl এবং O2 2KCl এবং 3O2 অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইডকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে। এটা তোমরা পড়েছো, অক্সিজেন গ্যাস প্রস্তুতির প্রক্রিয়া ছোট ক্লাসে পড়েছো। কিন্তু এই তাপটাকে যদি আমি সরিয়ে নিই, এই ডেল্টা অর্থাৎ তাপটাকে যদি আমি সরিয়ে নিই, তাহলে কিন্তু বিক্রিয়া সেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। তুমি ক্রমাগত শক্তি প্রয়োগ করো, তাহলে কিন্তু অসন্তোষ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবং এটা কিন্তু ন্যাচারাল প্রসেস নয়, প্রাকৃতিক প্রক্রিয়াগুলো কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস অর্থাৎ স্বতঃস্ফূর্ত। এটা ন্যাচারাল প্রসেস নয়, এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নিশ্চয়ই বুঝতে পারলে, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াতে বাইরে থেকে ক্রমাগত শক্তি প্রয়োগ করতে হবে, যে বিক্রিয়াগুলোতে যেগুলো নিজে থেকে সম্পন্ন হবে না সেগুলোকে আমরা বলবো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে দেখো এইবার একটা কনফিউশন আসছে যে আমরা তাহলে দেখো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া এবং অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া আমরা জেনে গেলাম যে কাকে বলে, কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় কখন, কোনটাতে হবে কোনটাতে হবে না, এর কি কোনো স্বাভাবিক নিয়ম আছে যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে কোনটাতে আর কোনটাতে হবে না? আমরা তো তাহলে তো আমাকে গাদা গাদা মুখস্থই করতে হবে। আমি কোন একটা ভ্যালু দেখে কি বলতে পারবো যে এটা স্বতঃস্ফূর্ত হবে বা এটা স্বতঃস্ফূর্ত হবে না? সেরকম কিছু কি বলার নিয়ম আছে? ইয়েস, আছে। কোনো একটা স্বতঃস্ফূর্ততা নির্ণয়ের জন্য কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা, কোনো একটা প্রসেস, কোনো একটা প্রক্রিয়া বা বিক্রিয়া যাই বলো না কেন, কোনো একটা প্রক্রিয়াটাই বলো, কারণ বিক্রিয়া বললে কিছু তার মধ্যে লিমিটেশন চলে আসে। প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা তা জানার জন্য আমাদের তিনটে জিনিস কিন্তু প্রয়োগ করা হয়, আমাদের এটা মনে রাখতে হবে। প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা এটা জানার জন্য আমাদের তিনটে জিনিস, whether a process is spontaneous or not, এই তিনটে জিনিস কিন্তু আমাদের জানতে হয়। একটা হচ্ছে এনথালপি পরিবর্তন, ডেল্টা এইচ, এটাকে আমরা বলবো এনথালপির পরিবর্তন। এনথালপি পরিবর্তন, এটাকে আমরা বলবো এনথালপি পরিবর্তন, এটাকে বলবো আমরা এনথালপি পরিবর্তন। এক নম্বর হচ্ছে প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা জানার প্রথম ওয়ার্ড হচ্ছে এনথালপি পরিবর্তনের মাধ্যমে জানা যায়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিশৃঙ্খলতা, এটা নিয়ে আলোচনা করব। বিশৃঙ্খলতা এবং নিয়ে আলোচনা করব। বিশৃঙ্খলতাকে এনট্রপি বলে। এনট্রপি নিয়ে পরের লেকচারে ডিটেইলস আলোচনা করব। এনট্রপি পরিবর্তন, বিশৃঙ্খলতা বা এনট্রপি পরিবর্তন, এটা নিয়ে এনট্রপি টার্মটা হয়তো তুমি প্রথম শুনলে, কিন্তু এনট্রপি মানে বিশৃঙ্খলতা, এটা আমি ডিটেইলস আলোচনা করবো পরের লেকচারে। এখন খালি বিশৃঙ্খলতা পরিবর্তন দিয়ে কিন্তু আমরা কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা সেটা জানতে পারবো। আর 3 নম্বর হচ্ছে যেটা সব থেকে ভ্যালুয়েবল, সেটা হচ্ছে গিবস মুক্ত শক্তি। এটাও আমরা একটা আলাদা লেকচারে এরপরে পড়বো। গিবস মুক্ত শক্তির পরিবর্তন, যেটাকে প্রকাশ করা হয় ডেল্টা জি দ্বারা। এখন এটা নোট করে রাখো, আমরা গিবস মুক্ত শক্তির পরিবর্তন ডিটেলসে জানবো। আর এনট্রপির পরিবর্তনটাকে প্রকাশ করা ডেল্টা এস দ্বারা, আর এনথালপির পরিবর্তনটাকে প্রকাশ করা ডেল্টা এইচ দ্বারা। যে কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা তা জানার জন্য আমি তার এই যে এদের পরিবর্তনটা দেখেই এদের যে কি ভ্যালুটা হচ্ছে, যে এনথালপির পরিবর্তনটা কি হচ্ছে বা এনট্রপির পরিবর্তন কি হচ্ছে বা গিবস মুক্ত শক্তির পরিবর্তন কি হচ্ছে, এদের ভ্যালু দেখেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা, whether it is spontaneous or not। আমরা আলোচনা করব, ডিটেইলস আলোচনা করব, আজকেই শেষ হবে না। তো আমাদের এখন থেকে যে লক্ষ্যটা আমরা রাখছি যে কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা সেটা জানার খোঁজে আমরা বেরোচ্ছি, যে কি কি প্রক্রিয়া, কি কি প্রসেস, কি কি শর্ত মেনটেন করলে যে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। প্রথমে আমরা করব যে এনথালপির পরিবর্তন। দেখো এনথালপির পরিবর্তন, এটা আমরা কেমিক্যাল বন্ডিং এর চ্যাপ্টারেও বলেছিলাম যে কোনো একটা সিস্টেমের এনার্জি, কোনো একটা সিস্টেমের যদি এনার্জি, কোন একটা সিস্টেম আমি লিখেছি সিস্টেম, এই সিস্টেমের এনার্জি, কোন একটা সিস্টেমের এনার্জি যদি বেশি থাকে সে কিন্তু নট স্টেবল, সে কিন্তু স্টেবিলিটি তার কম, নট স্টেবল। এটা আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে বলেছিলাম যে সিস্টেমের যদি এনার্জি বেশি থাকে সেটা কিন্তু নট স্টেবল। আর সিস্টেমের যদি এনার্জি কম হয়, এনার্জি যদি কম হয় তাহলে কিন্তু সেই বিক্রিয়াটা স্টেবল হবে। সেই প্রসেসটা এনার্জি যদি কম হয় তাহলে কিন্তু সেই সিস্টেমটা স্টেবল আসবে।
তো সবাই কোন দিকে দৌড়াচ্ছে? সবাই স্টেবিলিটির দিকে দৌড়াচ্ছে। স্টেবিলিটির দিকে দৌড়ানো মানে কি? স্টেবিলিটির দিকে দৌড়ানো মানে, আর স্টেবিলিটির দিকে দৌড়ানো মানে, আচ্ছা এখানে একটা সম্পর্ক বার করি। সম্পর্ক আমি বলেওছিলাম যে এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, এটা আমরা বলেছিলাম। এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি থার্মোডাইনামিক্সে তো আমি পড়ছি, কেমিক্যাল বন্ডিং এ বলেছিলাম, ফার্স্ট লেকচারেই বলেছিলাম যে এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, অর্থাৎ যাদের যেটা স্টেবিলিটি যাদের বেশি তাদের কিন্তু এনার্জিটাকে কমাতে হবে, সেই সিস্টেমের এনার্জিটাকে কিন্তু কমতে হবে। অর্থাৎ প্রত্যেকেই তো স্টেবিলিটির দিকে দৌড়াচ্ছে, তাহলে কোন একটা সিস্টেম যেটা নিয়ে আমি আলোচনা করছি সেই সিস্টেমটা কোন দিকে দৌড়বে? স্টেবিলিটির দিকে। আর স্টেবিলিটির দিকে যদি দৌড়ায় স্টেবিলিটি বাড়বে, আর স্টেবিলিটি বাড়লে কি হবে? এনার্জি কমবে। এনার্জি যদি কমে তাহলে কি হবে? এনার্জি যদি কমে সেটা কিন্তু সিস্টেম তার এনার্জিটাকে রিলিজ করে দেবে। আর সিস্টেম যদি এনার্জিকে রিলিজ করে দেয়, সিস্টেম থেকে যদি এনার্জি বেরিয়ে যায়, এবং সিস্টেম যদি এনার্জি বেরিয়ে যায় মানে কি ফর্মে বেরোবে? হিট ফর্মে বেরোবে। আর হিট ফর্মে যদি এনার্জি বেরিয়ে যায় তাহলে এনার্জির লস হবে, সিস্টেমের এনার্জি মানে হিটের লস হবে। সুতরাং সিস্টেমের এনার্জি যদি লস হয় তাহলে সেটা কি হবে? সেই প্রক্রিয়াতে হিটের মানটা কি হবে? হিটের মানটা হচ্ছে নেগেটিভ, যেখানে একটা সিস্টেম তার এনার্জিটাকে লস করে ফেললো। দেখো যে কোন একটা সিস্টেমের এনার্জি বেশি আছে, সেই সিস্টেমটা কি করবে? সেই সিস্টেমটা তার ভেতরের মধ্যে যে শক্তিটা আছে সেই সিস্টেমটা কি করবে? তার সিস্টেমটাকে কম শক্তি স্তরে নিয়ে যেতে চাইবে, এবং কম শক্তি স্তরে যদি আমি কম এনার্জিতে যদি আমি নিয়ে যাই তাহলে স্টেবিলিটিটা বেশি পাবো, সেই জন্যই কম এনার্জি স্তরে নিয়ে যেতে চাইবে। এবং কম এনার্জি স্তরে নিয়ে যেতে চাইবে মানে কি? কম এনার্জি স্তরে নিয়ে যেতে চাইবে মানে সে কিন্তু এখানে ধরো এখানে সিস্টেমের এখানে যে ভেতরের যে শক্তি, এই যে শক্তি ভেতরে যে শক্তি বা ইন্টারনাল এনার্জি বা অন্য যা কিছু এনার্জি আছে এর মধ্যে, ইন্টারনাল এনার্জি বা তুমি বলতে পারো এনথালপি, তুমি যাই বলতে পারো কারণ এই সিস্টেমের শক্তি বা ইন্টারনাল এনার্জি কিন্তু কি করার চেষ্টা করবে? কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। ভেতরের যে শক্তিটাকে, অভ্যন্তরীণ যে শক্তি আছে এটা কিন্তু কমানোর চেষ্টা করবে। তো কমানোর চেষ্টা করবে মানে কি? কমানোর চেষ্টা করবে। তাহলে এখানে যদি কমানোর চেষ্টা করে, এখানে সিস্টেমটা যেটা আসছে সেই সিস্টেমটা মানে এখানে স্টেবিলিটি বেশি, এই সিস্টেমটার এখানে স্টেবিলিটি আসার চেষ্টা করছে যে স্টেবিলিটি বেশি। এবং স্টেবিলিটি বেশি কিভাবে হবে? যখন এখানে এনার্জিটা হাই, এখানে এনার্জি এই সিস্টেমের প্রথম অবস্থায় এনার্জি হাই, এবং এখানে এনার্জিটা কি হবে? এনার্জি লো হচ্ছে মানে কি? তার স্টেবিলিটি বেশি। তাহলে এনার্জি হাই থেকে যখন এনার্জি লো হচ্ছে তখন মানে কি হচ্ছে? যখন সিস্টেম কিছু পরিমাণ শক্তি যেটা তাপ আকারে পরিবেশের মধ্যে ছেড়ে দিচ্ছে, আর তাপ আকারে যদি পরিবেশের মধ্যে ছেড়ে দেয় তাহলে সিস্টেমের লস হবে। আর সিস্টেমে যদি লস হয় তাহলে সেটা কি ধরনের সেটা তাপ নির্গত, কি ধরনের সাইন আসবে? মাইনাস সাইন আসবে। অর্থাৎ এখানে আর মাইনাস সাইন আসবে যদি এখানে যদি তাপটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেটা বিক্রিয়া হবে তাপমোচী, এবং তাপমোচী যদি বিক্রিয়া হয় তাহলে সেই প্রক্রিয়াটা কি হবে? সেই প্রক্রিয়া ডেল্টা এইচ এর পরিবর্তন কি হবে? ডেল্টা এইচ এর পরিবর্তন হবে কিন্তু নেগেটিভ। ডেল্টা এইচ মানে কি? এই ধারণাটা তোমাদের ভুললে চলবে না। কিউপি অর্থাৎ স্থির চাপে বিক্রিয়া তাপের পরিবর্তন। স্থির চাপে যে বিক্রিয়া তাপের পরিবর্তন, এখানে তো সিস্টেমের এনার্জিটা হাই ছিল, এখানে এনার্জিটা কম, তাহলে সে তো এনার্জিটাকে লস করছে, স্টেবিলিটি বাড়ানোর জন্য এনার্জিটাকে লস করছে কি রূপে? তাপের রূপে। আর তাপ যদি সিস্টেম থেকে যদি তাপটা যদি বেরিয়ে যায়, এনার্জি যদি কম হয়, হিট গিভেন আউট বাই দ্য সিস্টেম ইজ নেগেটিভ। সুতরাং এখানে কিউপির মানটা হয়ে যাচ্ছে কিন্তু নেগেটিভ। সুতরাং ডেল্টা এইচ এর মান কি হচ্ছে? ডেল্টা এইচ এর মানটা হয়ে যাচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমাদের এটাই মনে করা হয় যে কোনো একটা বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্ত কি? যেখানে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হবে। ডেল্টা এইচ এর মানটা যে প্রসেসে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হবে সেই প্রক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে আমরা যে স্বতঃস্ফূর্ত সংজ্ঞা খুঁজতে বেরিয়েছি যেখানে ডেল্টা এইচ এর মান নেগেটিভ, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। দেখো এরকম ডেল্টা এইচ এর মান নেগেটিভ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এরকম কি হতে পারে? ডেল্টা এইচ এর মান নেগেটিভ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
এরকম মানটা কি হতে পারে যার ডেল্টা এইচ এর মান নেগেটিভ? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেমন ধরো এখানে কার্বনকে বাতাসে অক্সিজেনের মধ্যে তুমি দহন করো এবং এখানে CO2 উৎপন্ন হবে। এক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হচ্ছে -393 কিলোজুল, -393 কিলোজুল। অর্থাৎ তুমি এখানে যদি নেগেটিভ সাইন দেখতে পাও, এরকম ভাবে বিজ্ঞানীরা বলছেন যদি তুমি নেগেটিভ সাইন দেখতে পাও তাহলে কিন্তু সেই পরিবর্তনটা স্বতঃস্ফূর্ত হবে, এই পরিবর্তনটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে। এবং এক্ষেত্রে দেখো এখানে যদি H2 প্লাস হাফ O2 এখানে জল উৎপাদনের বিক্রিয়া, এটা কি হবে H2O, এবং এখানে ডেল্টা এইচ এর মানটা কি হবে? এই ডেল্টা এইচ এর মানটা হচ্ছে এখানে নেগেটিভ -285.83 কিলোজুল, এই মানে 285.83 কিলোজুল। দেখো নেগেটিভ মান আসছে মানে এটা স্বতঃস্ফূর্ত হবে, নেগেটিভ মান আসছে মানে কি তোমাকে মাথায় ধরে নিতে হবে যে এই নেগেটিভ মানটা আসছে কারণ সিস্টেমের স্টেবিলিটি বাড়ছে মানে এনার্জি কমছে। তাহলে এনার্জি যেটা কমছে সেটা তো বাইরে রিলিজ হয়ে যাবে, এবং যদি এনার্জি রিলিজ হয়ে যায় বিক্রিয়াটা তাপমোচী বিক্রিয়া হবে এবং সেক্ষেত্রে ডেল্টা এইচ এর মান নেগেটিভ হবে। এই ধারণাটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে এটা নেগেটিভ হবে, ডেল্টা এইচ এর পরিবর্তনটা নেগেটিভ হবে, এটাই হচ্ছে প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা শর্ত। কিন্তু এমন কিছু প্রক্রিয়া আছে যেখানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কিন্তু ডেল্টা এইচ এর মান হচ্ছে পজিটিভ। তাহলে তুমি কি বলবে সেটা সেই জায়গার ক্ষেত্রে? এমন বেশিরভাগ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াতেই ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হবে, যেমন ধরো যেখানে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হবে, তো এই প্রক্রিয়াটা কি হচ্ছে, যেমন যদি জলের ক্ষেত্রে ধরো, তো জলের ক্ষেত্রে কি হবে? জলের ক্ষেত্রে জল যদি ওপরের থেকে যদি নিচের দিকে নিচের দিকে চলে আসে, তো জল যদি ওপরের থেকে নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু এখানে এনথালপিটা, তাপ কিন্তু রিলিজ হবে। তুমি এটা নিজে থেকেই বুঝতে পারো, জলের উপরে যে শক্তিটা ছিল সেই শক্তিটা কিন্তু নিচের দিকে এসে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ তাপটা রিলিজ হলো, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এনার্জি কিন্তু রিলিজ হচ্ছে, অর্থাৎ এনথালপির পরিবর্তনটা হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত। এবং জল উপর থেকে যখন নিচের দিকে আসছে তখন সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু এমন কিছু প্রক্রিয়া আছে যেগুলো এনথালপির পরিবর্তনটা পজিটিভ, অর্থাৎ সেটা তাপগ্রাহী প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত। যেমন ধরো বরফের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের জলে রূপান্তর, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের জলে রূপান্তর, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের জলে রূপান্তর, এটা হতে পারে স্বাভাবিক চাপে 1 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে 1 atm প্রেসারে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের জলে রূপান্তর। দেখো এখানে বরফ ছিল H2O সলিড ফর্মে, মানে বরফ, এখান থেকে H2O লিকুইড ফর্মে আসছে, তো এখানে তুমি এটার ক্ষেত্রে তোমাকে তাপ প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োগ করলে তবে তো এখান থেকে এই যে সলিডটা কিন্তু লিকুইডে পরিণত হবে। তাপ তো কিছুটা পরিমাণে লাগবে, সেটা সিস্টেম থেকে সংগ্রহ করা যেতে পারে, তাপ তো কিছুটা পরিমাণে লাগবে। সেই দেখো এখানে যদি তাপ যেহেতু শোষিত হচ্ছে, সুতরাং এটা তাপগ্রাহী বিক্রিয়া, এবং তাপগ্রাহী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান কি? ডেল্টা এইচ এর মান হচ্ছে পজিটিভ। এটা কিন্তু ন্যাচারাল প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কিন্তু তা সত্ত্বেও ডেল্টা এইচ এর মান পজিটিভ। বা তুমি জলের যদি বাষ্পায়ন ধরো, জলের যদি স্ফুটন ধরো, জলের বাষ্পায়নে কি হয়? H2O লিকুইড, এবং এখান থেকে কি হয়? H2O গ্যাসে বা ভেপারে পরিণত হয়, লিকুইড থেকে ভেপারে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পায়ন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাতে তো হিট লাগবে, অর্থাৎ এটাতে তাপগ্রাহী প্রক্রিয়া, এবং এটা কিন্তু ন্যাচারাল প্রসেস যে জলের বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই কিন্তু ঘটতে পারে। তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কি হচ্ছে? ডেল্টা এইচ এর মান হচ্ছে পজিটিভ। সুতরাং আমরা যেটা ধরছিলাম যে ডেল্টা এইচ এর পরিবর্তন, এনথালপির পরিবর্তন নেগেটিভ হবে, এনথালপির পরিবর্তন যেখানে প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা জানার উপায় হচ্ছে এনথালপির পরিবর্তন নেগেটিভ, কিন্তু সব ক্ষেত্রে হবে না, এনথালপির পরিবর্তন এটাও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সেখানে কিন্তু ডেল্টা এইচ এর মানটা পজিটিভ আসছে। বা তুমি যদি NH4Cl এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তো অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি তাপ দাও তাহলে কিন্তু NH4+ আর Cl- আয়নে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, NH4+ আর Cl- আয়নে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ এই প্রক্রিয়াটা তাপগ্রাহী বিক্রিয়া, এই প্রক্রিয়াতে তাপ তুমি সাপ্লাই করছো, এখানে হিট তুমি দিচ্ছ, তবেই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে।
কিন্তু এটা ন্যাচারাল প্রসেস। আর হিট যদি দেওয়া হয় তাহলে সিস্টেমের এনার্জি বৃদ্ধি পায়, এবং সিস্টেমের এনার্জি যদি বৃদ্ধি পায় তাহলে সেটা পজিটিভ হবে, কারণ এখানে কিউপির মানটা শুড বি পজিটিভ, কিউপির মানটা পজিটিভ, আর কিউপি হচ্ছে ডেল্টা এইচ এর মান। তাহলে যে ডেল্টা এনথালপির পরিবর্তনটা যে সবসময় স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে নেগেটিভ হবে তা সেটা কিন্তু সর্বদা বলা যায় না, এটা কিন্তু পজিটিভও হতে পারে। তার মানে এমন আরেকটা বিষয় আমাদের এগিয়ে যেতে হবে যেটা দেখে আমরা কিন্তু আরেকটু ভালোভাবে আমরা বলতে পারবো যে প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা সেটা জানতে পারবো। সেই প্রসেসটা কি? তাহলে নেগেটিভও হতে পারে, এনথালপি পরিবর্তন নেগেটিভ হতে পারে, আবার পজিটিভও হতে পারে। সুতরাং এখানে একটা কনফিউশন হয়ে যাচ্ছে, পজিটিভও হতে পারে, একটা পজিটিভও কিন্তু ন্যাচারাল প্রসেসে পজিটিভও কিন্তু হতে পারে, এরকম কিন্তু ঘটনাটা ঘটতেই পারে যে একটা ন্যাচারাল প্রসেস নেগেটিভ, ডেল্টা এইচ এর পরিবর্তন নেগেটিভ হতে পারে। কিন্তু এইসব ন্যাচারাল প্রসেসগুলো যেগুলো দেখালাম, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের জলে পরিণত হওয়া, বা জলের বাষ্পায়ন, বা অ্যামোনিয়াম ক্লোরাইডের তার আয়নে ভেঙে যাওয়া, এটা কিন্তু এখানে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হতে পারে। সুতরাং এখানে একটা কনফিউশন হচ্ছে যে ডেল্টা নেগেটিভ এবং পজিটিভ কোনটা হলে আমরা প্রক্রিয়াটাকে স্বতঃস্ফূর্ত কিনা ধরবো। এটাকে ধরার জন্য আরেকটু আমাদের এগিয়ে যেতে হবে, সেটা হচ্ছে বিশৃঙ্খলতা, সিস্টেমের বিশৃঙ্খলতা। এইখানে এই বিশৃঙ্খলতা জায়গাটা আলোচনা করতে হবে। বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেস, সিস্টেমের বিশৃঙ্খলতা নিয়ে আলোচনা করতে হবে। সিস্টেমের বিশৃঙ্খলতা, এটাকে আমরা বলবো র্যান্ডমনেস বা ক্যাওসনেস। দেখো, যে কোনো স্বাভাবিক প্রক্রিয়াতেই যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ারই একটা সুনির্দিষ্ট ফরম্যাট থাকে, সেটা হচ্ছে তার সুশৃঙ্খল অবস্থাটাকে ভেঙে সুশৃঙ্খল অবস্থা এটাকে ভেঙে বিশৃঙ্খল হওয়া, এটা কিন্তু কোন একটা প্রসেসের বিশৃঙ্খল হওয়া, এটা কিন্তু কোন একটা ন্যাচারাল প্রসেসের, প্রাকৃতিক প্রক্রিয়ার ন্যাচারাল প্রসেসের এটাই কিন্তু লক্ষণ যে সুশৃঙ্খল অবস্থা থেকে ভেঙে ন্যাচারাল প্রসেস কিন্তু বিশৃঙ্খল অবস্থায় আসতে চায়, সুশৃঙ্খল থেকে বিশৃঙ্খল অবস্থায় আসতে চায়। এর মানেটা কি? সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় আসতে চায়। ধরো এখানে যে H2O যখন সলিড অবস্থায় ছিল, সেই সলিড অবস্থা থেকে H2O যখন লিকুইড অবস্থায় এলো, তখন কিন্তু একটা বিশৃঙ্খলতা কিন্তু বেড়ে গেল সিস্টেমে। কারণ H2O যখন সলিড অবস্থায় ছিল তখন কিন্তু এখানে সলিড অবস্থা মানে কঠিন, যেহেতু জলের যে অণুগুলো সেক্ষেত্রে কিন্তু খুব দৃঢ় আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত ছিল। কিন্তু এখানে যখন লিকুইডে পরিণত হলো তখন কিন্তু জলের অণুগুলো চারিদিকে তাদের মধ্যে ইন্টারাকশনটা কম, অর্থাৎ চারিদিকে তারা একটু ছড়িয়ে যেতে পারলো, অর্থাৎ বিশৃঙ্খলতাটা সেখানে কিন্তু বেড়ে গেল। অর্থাৎ এখানে দেখো, এইটা ন্যাচারাল প্রসেস, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে যে জলে পরিণত হচ্ছে, এটা কেন? এটা কিন্তু এখানে সুশৃঙ্খল অবস্থায় আছে সলিডের মধ্যে, এদের মধ্যে অণুগুলোর ইন্টারাকশনটা বেশি, কিন্তু এখান থেকে যখন জলে পরিণত হচ্ছে এখানে কিন্তু বিশৃঙ্খল অবস্থায় পরিণত হচ্ছে। যে কোনো জিনিসেরই, যে কোনো ন্যাচারাল প্রসেসের একটা উপায় হচ্ছে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হওয়া। বা তুমি এটা বলতে পারো, এখানে জলের যখন যদি লিকুইড অবস্থায় আছে, তুমি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি এখানে উত্তপ্ত করছো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করো তাহলে কি হবে? এই জলটা গ্যাসে বা বাষ্পে ভেপারে পরিণত হবে। তো দেখো, এটাতে কিন্তু বিশৃঙ্খলতাটা বাড়লো। লিকুইডে যেটা ছিল, লিকুইড থেকে যখন গ্যাসে যাচ্ছে তখন গ্যাসের যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তো খুব কম, অর্থাৎ এরা কিন্তু খুব চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বিশৃঙ্খল অবস্থায় কিন্তু ফিরে আসছে। এবং বিশৃঙ্খল অবস্থায় যদি যায় তাহলে সেটাও কিন্তু ন্যাচারাল প্রসেস। অর্থাৎ আমরা যখন এনথালপির পরিবর্তন দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারছি না, তখন আমরা বিশৃঙ্খলতা দিয়ে আমরা চিন্তা করবো যে সুশৃঙ্খল অবস্থা ভেঙে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় সিস্টেমটা যাচ্ছে কিনা। এই সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় যায় তাহলে সেটাও কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, বা সেটা আবার ন্যাচারাল প্রসেস, এবং সেটা ন্যাচারাল প্রসেস হবে। বা দেখো, এখানে NH4Cl যেটা উদাহরণটা দিয়েছিলাম, NH4Cl এটা তো ক্রিস্টাল আকারে আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা ক্রিস্টাল আকারে থাকে, একটা লবণ। তো এখানে যখন ভেঙে যাচ্ছে তখন কিন্তু এটা তৈরি করছে কি NH4+ আর Cl-। এই আয়নগুলোর মুভমেন্ট কিন্তু তখন খুব তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ এটা কিন্তু সুশৃঙ্খল অবস্থায় ছিল, কেলাসের মধ্যে ছিল। এবার যখন আয়নে পরিণত হচ্ছে তখন এখানে কিন্তু তাপ শোষণ করে যখন আয়নে পরিণত হচ্ছে, তারা কিন্তু এখানে আয়নে পরিণত হচ্ছে মানে কি এর যে র্যান্ডমনেস বা বিশৃঙ্খলতা কিন্তু বেড়ে গেছে। এবং বিশৃঙ্খলতা তুমি নিজের জীবন দিয়েও চিন্তা করতে পারো, নিজের জীবনও কিন্তু সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল হওয়াটা কিন্তু অনেক রকম উপায় হতে পারে, অনেক প্রসেস আছে। তুমি সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল হতে পারো
অনেক তোমার প্রসেস আছে। তুমি সারাদিন তুমি খেলে বেড়াও, বিশৃঙ্খল অবস্থা হয়ে গেল। সারাদিন তোমার কোনো চালচুলো নেই, তুমি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াও, বিশৃঙ্খল অবস্থা হয়ে গেল। অনেক প্রসেস আছে বিশৃঙ্খল হওয়া। সুতরাং ন্যাচারাল অবস্থাতে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থা হওয়া কিন্তু খুব সোজা, কিন্তু বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থায় হওয়া এটা কিন্তু খুব সোজা নয়। তোমাকে যদি কেউ বলে দেয় যে এই টাইমে উঠতে হবে, ভোর 4টে উঠতে হবে, ভোর 4টে উঠে তারপর পড়াশোনা করতে হবে, তারপর নানা রকম কিছু জিনিস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, তারপর এত রকম প্রসেসে অবস্থা, অর্থাৎ পুরো লাইফটাকে যদি সুশৃঙ্খল অবস্থা আনা যায়, সেখানে এই বিশৃঙ্খল থেকে সুশৃঙ্খল অবস্থায় আসাটা কিন্তু খুব কঠিন। কিন্তু সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় যাওয়ার কিন্তু অনেক রাস্তা আছে। সেই জন্য ন্যাচারাল প্রসেসগুলো কি হয়, সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় কিন্তু আসতে চায়, এবং সুশৃঙ্খল অবস্থা থেকে যখন বিশৃঙ্খল অবস্থা আসতে চায়, সেই প্রক্রিয়াটাকে আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হিসাবে ধরবো। বুঝতে পারলে? অর্থাৎ র্যান্ডমনেস বা ক্যাওসনেস এটাকে আমরা বলতে পারি। এবার দেখো এখানে বিশৃঙ্খলতা, সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খলতা হওয়া, এটা তো ন্যাচারাল প্রসেস, কিন্তু এটাতে বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে, বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়, এটার ক্ষেত্রে বিশৃঙ্খলতা বৃদ্ধি পাচ্ছে এবং এক্ষেত্রে বিশৃঙ্খলতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এরকমও কিছু প্রসেস আছে যেখানে কিন্তু বিশৃঙ্খলতাটা হ্রাস পায়, বিশৃঙ্খলতাটা হ্রাস পায়। এরকমও কিছু প্রসেস আছে যেখানে বিশৃঙ্খলতাটা হ্রাস পায়, এরকম কিছু প্রসেস আছে। একদম বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থায় যাওয়ার যে কোনো প্রসেস নেই, কঠিন হলেও প্রসেস আছে। অর্থাৎ আমাদের তাহলে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল হওয়া, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, এটাতে স্বতঃস্ফূর্ত হবে, এটা এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানেই যে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় আসবে সেটা কিন্তু নয়। এমন কিছু প্রক্রিয়া আছে যেগুলো কিন্তু বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল হয়, সেটাও কিন্তু ন্যাচারাল প্রসেস। যেমন এটার ক্ষেত্রে কনফিউশন হচ্ছিল, এটার ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রেও কনফিউশন আছে। সুতরাং দেখো এক্ষেত্রে এমন কিছু অবস্থা আছে, এমন কিছু প্রসেস আছে, এমন কিছু প্রসেস আছে যেখান থেকে বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থায় আসবে। এরকম কিছু প্রসেস আছে, সুশৃঙ্খল অবস্থায় আসবে, কিন্তু সেটা সুশৃঙ্খল অবস্থায় আসবে, কিন্তু সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, সেটাও হবে কিন্তু স্বতঃস্ফূর্ত। সুতরাং এটা স্বতঃস্ফূর্ত। সেরকম প্রসেস কি, যেমন ধরো ওই যে আমি বললাম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি H2O লিকুইড অবস্থায় আছে, H2O জমে কি হবে, H2O জমে বরফে পরিণত হবে। তো দেখো এইটা H2O লিকুইড, এটা তো ন্যাচারাল প্রসেস। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। তো H2O এর মধ্যে বিশৃঙ্খলতাটা বেশি, কারণ এখানে তো জল অবস্থায় আছে, জলের অণুগুলো তো দূরে, তরল অবস্থার অণুগুলো কি দূরে আছে। তো এখানে যদি তুমি সলিড অবস্থায় নিয়ে জলের অণুগুলো কাছাকাছি চলে আসবে, তো সুশৃঙ্খল হয়ে যাবে, কাছাকাছি সেটা কোনো একদম প্রপার অর্ডারে বিস্তৃত হয়ে যাবে। প্রপার অর্ডারে যদি বিস্তৃত হয়ে যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু সুশৃঙ্খল অবস্থায় আসছে এবং বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থায় আসছে, কিন্তু তা সত্ত্বেও প্রক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত, ন্যাচারাল প্রসেস। এই জায়গাটা খেয়াল করতে হবে। বা তুমি এটাও করতে পারো যে 100 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার নিচে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে কি হবে, H2O যখন ভেপার বা গ্যাস ফর্মে থাকবে, এটা কনডেন্সড হয়ে এটা কিন্তু H2O লিকুইডে আসবে। এটাও কিন্তু ন্যাচারাল প্রসেস। H2O 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে জলীয় বাষ্প, যেটা গ্যাস ফর্মে, সেটাও কিন্তু কনডেন্স হয়ে লিকুইডে পরিণত হবে। গ্যাস ফর্মে থাকলে বিশৃঙ্খলতাটা বেশি, কারণ সেখানে অণু এদিক ওদিক ছড়িয়ে যেতে পারবে, বিশৃঙ্খলতা বেশি। আর লিকুইড ফর্মে থাকলে বিশৃঙ্খলতাটা কম, তাহলে বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থায় আসছে, কিন্তু তা সত্ত্বেও এটা স্বতঃস্ফূর্ত। তাহলে দেখো এখানে বিশৃঙ্খলতা সাধারণত বিশৃঙ্খলতা বাড়ে মানে কি, সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল হওয়া। তাহলে মূলত আমরা স্বতঃস্ফূর্ত বলতে পারি, এটাকে স্বতঃস্ফূর্ত বলতে পারি, এটাকে আমরা বলতে পারি স্বতঃস্ফূর্ত। কিন্তু বিশৃঙ্খলতা যখন কমে সেটাও কিন্তু অনেক জায়গায় স্বতঃস্ফূর্ত। বিশৃঙ্খলতা যেমন কমছে, মানে বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থা যখন হচ্ছে, সেটাও কিন্তু অনেক জায়গায় স্বতঃস্ফূর্ত, অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারো, অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত। সুতরাং দেখো যেটা ডেল্টা এইচ এর পরিবর্তনে ডেল্টা নেগেটিভ হলেও আমরা মূলত স্বতঃস্ফূর্ত, তবে ডেল্টা পজিটিভ হলেও অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত। এই জায়গাটা নোট করবে, ডেল্টা নেগেটিভ হলেই স্বতঃস্ফূর্ত,
কিন্তু ডেল্টা পজিটিভ হলেও এক্সেপশনাল কেসে হলেও এটা স্বতঃস্ফূর্ত হয়। তাহলে এই ডেল্টা এইচ এর পরিবর্তন দ্বারা আমরা কিন্তু মাপতে পারি না, মানে ঠিকঠাক ভাবে সঠিকভাবে পরিমাপ করতে পারি না যে এনথালপির পরিবর্তনটা কিরকম হচ্ছে, যে নেগেটিভ না পজিটিভ হচ্ছে, কোন নেগেটিভ বা পজিটিভ কোনটা হলে আমরা স্বতঃস্ফূর্ত কিনা জানতে পারবো, বা এখানে বিশৃঙ্খলতাটা বাড়লে বা কমলে কোন খেলে স্বতঃস্ফূর্ত হবে সেটা কিন্তু আমরা ঠিকঠাক বুঝতে পারছি না। তাই জন্য আমাদের লাস্ট যেটা যেতে হবে সেটা গিবস মুক্ত শক্তির পরিবর্তন। সেটা আমরা লাস্টের দিকে আরো 2-3টে এপিসোড হওয়ার পরে গিবস মুক্ত শক্তির পরিবর্তনে আসবো, এবং এখানে এই যে কনফিউশন গুলো ছিল, এখানে বাড়ছে কমছে তবু স্বতঃস্ফূর্ত হচ্ছে, গিবস মুক্ত শক্তির পরিবর্তন একদম ফাইনালি বলে দিচ্ছে যদি গিবস মুক্ত শক্তির পরিবর্তন যদি নেগেটিভ হয়, অর্থাৎ যদি 0 থেকে যদি কম হয়, তাহলে সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটা আমরা ডিটেলস আলোচনা করব, কিন্তু এখন আমাদের আলোচনাটা এই এনথালপি পরিবর্তন আর বিশৃঙ্খলতা পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকছে। তাহলে দেখো আমরা যেটা আলোচনাটা যেটা করলাম সেটার আমরা লাস্ট একটা জিস্ট টেনে দিই, যে আমরা যেটা আলোচনা করলাম যে আমাদের যদি একটা এই যে এনথালপির পরিবর্তন আর বিশৃঙ্খলতা পরিবর্তন, এই যে পরিবর্তনটাকে কোনো একটা প্রক্রিয়ার চালক বল হিসাবে ধরতে পারি, একটা ড্রাইভিং ফোর্স। যে যদি এখানে যদি এনথালপির পরিবর্তন হয় যদি নেগেটিভ হয়, মূলত তারা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা হচ্ছে ড্রাইভিং ফোর্স বা চালক বল। সেই প্রক্রিয়াটাকে চালক বল হচ্ছে তার এনথালপি পরিবর্তন বা বিশৃঙ্খলতা বৃদ্ধি, এটাকে আমরা ড্রাইভিং ফোর্স হিসাবে ধরতে পারি। যে আমরা এটাকে বলতে পারি যে এনথালপি পরিবর্তন, এনথালপি মূলত আচ্ছা এটা বলতে পারি যে এনথালপির পরিবর্তন নেগেটিভ, এনথালপি আচ্ছা ডেল্টা এইচ এর মান, ডেল্টা এইচ এর মান যেখানে যে ডেল্টা এইচ এর মান নেগেটিভ, ডেল্টা এইচ এর মান নেগেটিভ, ডেল্টা এইচ এর মান নেগেটিভ মানে কি নিম্নতর শক্তি স্তরে আসা, নিম্নতর শক্তি স্তরে আসা, নিম্নতর শক্তি স্তরে আসা স্টেবিলিটি তো বাড়বে, নিম্নতর শক্তি স্তরে আসা, এটাকে কোনো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার আমরা চালক বল হিসেবে ধরতে পারি। অর্থাৎ নিম্নতর বেশিরভাগ প্রক্রিয়াটাই, এই পজিটিভ কেসটা তো মানে ব্যতিক্রম বলে ধরতে পারবে, কিন্তু বেশিরভাগ প্রক্রিয়াতে কি হবে ডেল্টা এইচ এর মান নেগেটিভ, অর্থাৎ নিম্নতর শক্তি স্তরে সিস্টেমটা আসতে চেষ্টা করে, নিম্ন শক্তি স্তরে আসতে চেষ্টা করে এবং কি বিশৃঙ্খলতাটা বৃদ্ধি করার চেষ্টা করে, অধিক বিশৃঙ্খলতা বৃদ্ধি, এই বিশৃঙ্খলতা বৃদ্ধি, এই যে দুটো যে প্রসেস, এই দুটো প্রক্রিয়াকে, এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবকে আমরা বলবো চালক বল। এই দুটো প্রক্রিয়ার যে সম্মিলিত প্রভাব সেটাকে ওই সিস্টেমের চালক বল বলবো, যে সিস্টেমটা কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারিত করে দেবে। এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবকে আমরা বলবো চালক বল বা সিস্টেমের চালক বল বা ড্রাইভিং ফোর্স। এই ফোর্সটাই ঠিক করে দেবে যে সিস্টেমটা কোন দিকে যাবে। মূলত এইটা আমি বলছি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার পজিটিভ বললেন এখানেও কমে বলছেন, কিন্তু ন্যাচারালি কি হয়, ন্যাচারালি এখানে নেগেটিভ হয় ডেল্টা এইচ এর পরিবর্তনটা, আর এখানে এই বিশৃঙ্খলতাটা বাড়ে, সেটাই আমি বলেছি। এইটাকে সম্মিলিত প্রভাবকে ড্রাইভিং ফোর্স বলে, সেই বিক্রিয়াটা কোন দিকে যাবে না যাবে। এবার দেখো এখানে কয়েকটা কথা বলে দেওয়া আছে, যদি ধরো এইটাকে আমি ফিক্সড করি, তাহলে এইটাকে যদি আমি ফিক্সড করি, এটাকে যদি ফিক্সড করে দেওয়া হয়, এটাকে যদি মানে ডেল্টা এইচ এর মান মানে ডেল্টা এইচ এর পরিবর্তনটা আমি যদি ফিক্সড করে, ডেল্টা এইচ এর পরিবর্তনটাকে আমি ধরলাম না, ডেল্টা এইচ এর পরিবর্তনটাকে আমি ফিক্সড করে দিলাম, কনস্ট্যান্ট করে দিলাম, তাহলে বিশৃঙ্খলতাটা যদি বৃদ্ধি পায়, তাহলে স্বতঃস্ফূর্ত হয়ে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বলতে পারি, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, বিশৃঙ্খলতা বৃদ্ধি পেলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। এটাকে যদি ফিক্স ধরি তাহলে বিশৃঙ্খলতা, এটাকে যদি ডেল্টা এইচ এর পরিবর্তনটাকে যদি আমি স্থির ধরে নিই, তাহলে বিশৃঙ্খলতা যদি বৃদ্ধি পায় তাহলে প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত, এটা বলতে পারি এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত। আবার যদি বিশৃঙ্খলতা যদি হ্রাস পায় তাহলে প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, বিশৃঙ্খলতা যদি হ্রাস পায় তাহলে প্রক্রিয়াটা ঠিক বিপরীত হবে, অস্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটা তেমন ভাবে হবে না, অস্বতঃস্ফূর্ত, এটা বলতে পারি। তাহলে বিশৃঙ্খলতা এইটা যদি ফিক্স করি, ডেল্টা এইচ এর পরিবর্তনটা যদি বিশৃঙ্খলতা বৃদ্ধি পায় তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, বিশৃঙ্খলতা যদি হ্রাস পায় তাহলে প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। আমরা মূলত এই আসল যে মানে যেটা স্বাভাবিকভাবে হয় ব্যতিক্রমটা বাদ দিয়ে কিন্তু আলোচনাটা করছি, এটা হলো। এবার দেখো যদি আমি এইটাকে ফিক্সড করি, যদি আমি এইটাকে ফিক্সড করি বিশৃঙ্খলতা বৃদ্ধি, এইটাকে যদি আমি বিশৃঙ্খলতাটাকে আমি যদি ফিক্সড করি তাহলে কি হবে, তাহলে ডেল্টা এইচ এর মানটা যখন নেগেটিভ হবে তখন এটা স্বতঃস্ফূর্ত, ডেল্টা এইচ এর মানটা যদি নেগেটিভ হয়
তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, আর ডেল্টা এইচ এর মানটা যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। যদি একটাকে ফিক্সড করে দাও তাহলে অস্বতঃস্ফূর্ত ধরতে হবে। ডেল্টা বিশৃঙ্খলতার পরিমাণটাকে তুমি সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাণটাকে তুমি ফিক্সড করে দিলে, তাহলে যদি ডেল্টা এইচ এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, আর ডেল্টা এইচ এর মানটা যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। এরকম হয়ে গেল। এবার দেখো, এবার যদি একদম যদি দুটোই জিনিসই ঘটে, এটাকে কারোই ফিক্সড করতে হবে না। যদি ডেল্টা এইচ এর মানটাও নেগেটিভ হয়, যদি ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হয় মানে নিম্নতর শক্তি স্তরে আসে এবং বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়, এই দুটোই যদি একসঙ্গে ঘটে তাহলে এই ডেল্টা এইচ এর মান নেগেটিভ এবং নিম্নতর শক্তি স্তরে আসা বা বিশৃঙ্খলতা বৃদ্ধি দুটোই যদি একসঙ্গে ঘটে তাহলে সেই প্রক্রিয়াটা অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে। দুটোই একসঙ্গে ঘটছে, সেই প্রক্রিয়াটা অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে। কিন্তু যদি এর আবার যদি আরেকটা যদি ঘটনা ঘটে যে এইটা নেগেটিভ আসছে কিন্তু এইটা বিশৃঙ্খলতা বৃদ্ধিটা আসছে, এইটা ধরো ডেল্টা এইচ এর মানটা পজিটিভ আসছে মানে ডেল্টা এইচ এর মানটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত, ডেল্টা এইচ এর মানটা দেখে পাচ্ছে অস্বতঃস্ফূর্ত, সেখানে কিন্তু আর বিশৃঙ্খলতাটা দেখছি বৃদ্ধি পাচ্ছে, অস্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খলতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সবসময় কিন্তু একটা দেখতে হবে যে প্রক্রিয়াটা যদি সিস্টেমের শক্তি নিম্নতর শক্তি স্তরে আসে, যদি সিস্টেমের শক্তি যদি বৃদ্ধি পায়, ধরো এই সিস্টেমের শক্তি যদি বৃদ্ধি পায় মানে কি, তাহলে সিস্টেমটা হচ্ছে পজিটিভ, সিস্টেমের শক্তি পজিটিভ, তাহলে এটা অস্বতঃস্ফূর্ত হবে। আর বিশৃঙ্খলতা বৃদ্ধি পারলে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। তাহলে দেখো আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করছি। যদি ডেল্টা এইচ এর মানটা বৃদ্ধি পায়, ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হয় তাহলে অস্বতঃস্ফূর্ত, আর যদি বিশৃঙ্খলতা বৃদ্ধি পায় তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। যদি এমন কোনো প্রক্রিয়া যদি এই ঘটনাটা ঘটে যে ডেল্টা এইচ এর মানটা হচ্ছে পজিটিভ আর বিশৃঙ্খলতাটাও বৃদ্ধি পাচ্ছে, যদি দুটোরই যদি বৃদ্ধি পায় তাহলে যদি ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হয় তাহলে অস্বতঃস্ফূর্ত আর বিশৃঙ্খলতা বৃদ্ধি পেলে স্বতঃস্ফূর্ত। তাহলে দেখতে হবে যে কে জিতবে, এদের মধ্যে কিন্তু লড়াই হবে। যে বিশৃঙ্খলতা বৃদ্ধিটাকে যদি আমি স্ট্যান্ডার্ড বিশৃঙ্খলা বৃদ্ধিটাকে যদি আমি বেশি প্রেফারেন্স দিই, যদি বিশৃঙ্খলা বৃদ্ধি জিতে যায় তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। আর যদি বিক্রিয়াটার এখানে ডেল্টা নিম্নতর শক্তি স্তরে আসা, অর্থাৎ এখানে যদি ডেল্টা এইচ এর মানটা যদি পজিটিভ হয়, ডেল্টা এইচ এর মানটা যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। যদি দুটোই তোমার এখানে বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়, ডেল্টা এইচ এর মানটাও যদি পজিটিভ হয় অর্থাৎ বৃদ্ধি পায়, তাহলে এদের মধ্যে লড়াই হবে। যে জিতবে সেই অনুযায়ী কিন্তু বিক্রিয়াটা চলতে থাকবে। বুঝতে পারলে? সুতরাং একটা কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত জানার কিনা দুটো নিয়ম আছে, দুটো নিয়ম আমরা পড়েছি। যে সিস্টেমের এনথালপির পরিবর্তন যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, আর বিশৃঙ্খলতা যদি বাড়ে তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। তবে হ্যাঁ, একদম ডাইরেক্ট বলা যায় না, কারণ এনথালপি পরিবর্তন পজিটিভ হতে পারে আর বিশৃঙ্খলতাটা কিন্তু কমতেও পারে, সেক্ষেত্রেও কিন্তু ন্যাচারাল প্রসেস হয়, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়। কিন্তু এবার দেখতে হবে যে এই যে মানগুলো আসছে এই মানটাকে একটাকে ফিক্সড করে অন্যটাকে বাড়াতে হবে। তোমাদের বইতে এরকম ভাবে দেওয়া আছে। এই দুটোকে আমরা বলবো সেই প্রক্রিয়ার চালক বল, ড্রাইভিং ফোর্স, অর্থাৎ বিক্রিয়াটা কোন পথে যাবে সেই দিকে। এই দুটোর জন্য কিন্তু ড্রাইভিং ফোর্সের সৃষ্টি হচ্ছে, নিম্নতর শক্তি স্তরে আসা অর্থাৎ স্টেবিলিটি বাড়ানো এবং বিশৃঙ্খলতা বৃদ্ধি। এবার দেখতে হবে একটাকে ফিক্সড করে কে জিতছে। এবার যখন দুটোরই মধ্যে কম্পারিজন হচ্ছে, যে দুটোই বাড়ছে, এটাও বাড়ছে এবং এটা বাড়লে অস্বতঃস্ফূর্ত হচ্ছে, এটা বাড়লে স্বতঃস্ফূর্ত হচ্ছে, তাহলে যেটা এদের মধ্যে লড়াই, যেটা জিতবে সেই ব্যাখ্যাটা প্রয়োগ করতে হবে। যেমন তুমি এখানে যেমন তুমি এখানে দেখিয়ে দিলাম যে H2O সলিড থেকে H2O লিকুইড, দেখো H2O লিকুইড, তো এখানে ডেল্টা এইচ এর মানটা কি হচ্ছে, ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হচ্ছে। ডেল্টা এইচ এর মানটা এখানে কিন্তু হিট তো সাপ্লাইড হচ্ছে, হিট সাপ্লাইড হলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হিট সাপ্লাই হলে তবেই তো সলিডটা লিকুইডে পরিণত হচ্ছে, তাহলে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হচ্ছে, অর্থাৎ এই প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত যদি ডেল্টা এইচ এর মান দিয়ে ধরি। আর এটা ডেল্টা এইচ এর মানটা বাড়ছে, পজিটিভ হচ্ছে। আবার যদি এখানে কিন্তু এই প্রক্রিয়াটা দেখো তুমি বিশৃঙ্খলতাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সলিড থেকে লিকুইডে যাচ্ছে, সলিড থেকে লিকুইডে গেলে বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পায়, কারণ এখানে যদি সলিড অবস্থায় আছে আর তরল অবস্থায় গেলে তার অণুগুলোর মধ্যে বিশৃঙ্খলতাটা অবশ্যই বৃদ্ধি পাবে, তাদের মধ্যে ইন্টারাকশনটা কম হবে, তাহলে এখানে বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ডেল্টা এইচ এর মান বাড়ছে
আবার বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কোনটাকে কাউন্টে নেবো? অবশ্যই বিশৃঙ্খলতা বৃদ্ধিটাকে কাউন্টে নেবো। যে বিশৃঙ্খলতাটা বৃদ্ধিটা পাচ্ছে বলেই এই H2O সলিড থেকে H2O লিকুইড এই ন্যাচারাল প্রসেসটা সম্পন্ন হচ্ছে। তুমি এখানে যদি ডেল্টা এইচ এর পজিটিভ মানটা নাও, তাহলে ডেল্টা পজিটিভ মানটা নিলে তোমার তো ডেল্টা এইচ পজিটিভ মানটা নিলে তোমার যে এই যে ডেল্টা এইচ এর নেগেটিভ মানটা হয়, নেগেটিভ মানটাতেই তো ডেল্টা এইচ এর মানটা ডেল্টা এইচ মান যখন নেগেটিভ হয় তখনই তো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়। সুতরাং আমি কিন্তু তখন কাউন্টে নেবো যে এই এর বিশৃঙ্খলতা, সিস্টেম বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো আজকে ডিটেলসে আলোচনা করলাম তাপগতিবিদের দ্বিতীয় সূত্রটা, খুব খুব ডিটেলসে আলোচনা করেছে। নিশ্চয়ই এই কনসেপ্টটাকে তোমার মাথায় নাও, এখান থেকে কোনো কিছুই তেমন ভাবে পড়বে না, কিন্তু এই কনসেপ্টটাকে মাথায় নাও যে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় লয়ের কেন উদ্ভব করলো, কেন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা ফেল করলো, এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কাকে বলে, কিভাবে হচ্ছে, এবং কে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, কে ড্রাইভিং ফোর্স, কারা কারা ড্রাইভিং ফোর্স। এটা ভালো করে শুনে ভালো করে একটা চিন্তা করো, নিজের মনে বইটা পড়ে একটু বইটা ছেড়ে দিয়ে তুমি চোখ বন্ধ করে বা চোখ খুলে তুমি চিন্তা করো যে জিনিসগুলো কি হচ্ছে, জিনিসগুলোকে কি স্যার বলতে চাইছেন, জিনিসগুলো বইটাতে কি বলতে চাইছে। এটা তোমার নিজের মধ্যে একটু নিজের মতো করে ভাবার চেষ্টা করো, তাহলে কিন্তু প্রক্রিয়াটা কনসেপ্ট হবে। কারণ এই যে থার্মোডাইনামিক্স এই টোটালটাই হচ্ছে একটা মোস্ট ক্রিটিক্যাল এবং কনসেপচুয়াল একটা কিন্তু চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স গোটা চ্যাপ্টারটাই। তুমি একটু নিজের মতো করে চিন্তা করো যে এই যে প্রসেসটাতে কি জিনিসটা বলা হচ্ছে। তো এর পরের এপিসোডে আজকে ডিটেলস আলোচনা, পরের এপিসোডে বিশৃঙ্খলতা যে পরিমাপক যে রাশিটা, সেই রাশি নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি নিয়ে আলোচনা করবো। তো এন্ট্রপি নিয়ে পরের এপিসোডে আমি আসছি, ততক্ষণ তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।